বিয়ের ৩ বছর অতিবাহিত হলেও স্বামীর ঘর রেখে শাশুড়ির ঘরে রাত কাটাতে হয় প্রিয়তাকে। এইটা নিয়ে শুরুতে তার আক্ষেপ না থাকলেও দীর্ঘদিন হলো স্বামীর সান্নিধ্য পেতে তার মন ছটফট করছে। বিয়ের পর কোন নারীই বা স্বামী থেকে দূরত্ব বজায় রাখতে চায়, অথচ তার তাই করতে হচ্ছে। সে কেবল নিশ্চুপ হয়ে দিন গুনতে থাকে কবে তার অপেক্ষার অবসান হবে, কবে তার স্বামীকে নিজের করে পাবে। এভাবে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তাই কয়েকটি শাড়ি নিয়ে রান্নাঘরে শাশুড়ির কাছে যেতে নেয় পছন্দ করে দিতে। কিন্তু যাত্রাপথে দরজার বাহির থেকে একটি কথা শুনে থমকে গেল সে। তার শাশুড়ি বিচলিত হয়ে বলছেন, তায়েব তো বিদেশ থেকে চলে আসছে মেজো বউ, বাড়িতেও পৌঁছে গেল বলে, অথচ ছোট বৌমাকে ওর বলা কথাগুলো এখনো বুঝিয়ে বলতেই পারলাম না। ও বাড়ি ফিরে আবার গন্ডগোল পাকাবে না তো? শাশুড়ি মায়ের বিচলিত কথার জবাবে সুমি নির্লিপ্ত কণ্ঠে বলল, ঝামেলা তো করতেই পারে আম্মা। আপনার ছোট ছেলে যেই রকমের গোয়ার, বাড়ি ভর্তি মানুষজনও তো মানবে না। তার চেয়ে না হয় ছোট যাকে কথাগুলো আগেই বলে দেন। জবাবে তিনি ইতস্তত করে বললেন, কিন্তু বৌমাকে এসব বলি কি করে বলতো? তুমি একটু আমার হয়ে ওকে বলে দেবে, বুঝিয়ে বলো, ও যেন ভেঙ্গে না পড়ে। দরজার আড়ালে দাঁড়িয়ে শাশুড়ির এমন কথা শুনে প্রিয়তার পিলে চমকে উঠল। সন্দেহের উদ্বেগ হলো হৃদয়ে। তাকে কি জানাতে বলেছে তার স্বামী, যা বলতে তার শাশুড়ির এত দ্বিধা? আর তা না জানলে হুট করে হট্টগোলের কথাই বা আসছে কেন? বাই এনি চান্স কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো আবার? সে এর আগে শুনেছে বিদেশে গিয়ে ভিসা সংক্রান্ত জটিলতায় ভুগে অনেককে বিয়ে করতে হয়। তায়েবও এমন কিছু করেনি তো আবার? পরে সেই মেয়ে দেশে নিয়ে ফিরছে। প্রশ্নটা মনে আসতেই নিজস্ব পৃথিবী চুরমার হয়ে গেল তার। মাথা ভন ভন করে ঘুরতে লাগলো, দম বন্ধ হয়ে আসতে চাইল বিশ্রীভাবে। এমন কিছু হলে সে সইবে কিভাবে? চোখ ছাপিয়ে কান্না এলো তার। কিন্তু মনকে বুঝ দিল এমন কিছু তো নাও হতে পারে, তাই না? বিস্তারিত না জেনে কষ্ট পাওয়া আসলেই বোকামি। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে কান সজাগ রেখে তাদের কথোপকথন শুনতে লাগলো। কানে বাজল সুমির আতকে ওঠা কণ্ঠের জবাবটা, না মা, আমি কিছুতেই এসব বলতে পারবো না। ছোট যা তার স্বামী আসবে বলে আজ 7 দিন হলো নিজের ঘর গোছাচ্ছে। পুরো ঘর গুছিয়ে নিজেও এখন সাজগোজ করে বসে আছে। এই আনন্দিত মুখের উপর কি করে এসব বলবো আমি, বলো? ওই ছোট্ট মনকে ভাঙ্গার সাধ্য আমার নেই। কথাটা বলে মন ভার করলো সুমি। যা ভাঙ্গার তা এমনি ভাঙবে সুমি, হয়তো আগে অথবা পরে। তায়েব এলে তখন তো প্রিয়তা ঠিকই সব জানবে। মাঝখান থেকে এখন বললে কোনো ঝামেলা হবে না আশা রাখি। তাই এত ইতস্তত না করে সরাসরি তাকে গিয়ে বলে দাও তায়েব তার সাথে সংসার করতে চায় না। সে যেন তার নিজের সীমা মেপে চলে, পারলে বাবার বাড়ি চলে যায়, ঝামেলা শেষ। তরকারিতে লবণ ছিটিয়ে পাশ থেকে হেয়ালি করে কথাটা বলল উপমা। সম্পর্কে প্রিয়তার বড় যা হয় সে। উপমার এমন হেয়ালি মিশ্রিত উত্তর শুনে তার দিকে কটমট করে তাকান জমেলা বানু। অভিব্যক্তিতে স্পষ্টতর ফুটে ওঠে তিনি বড় ছেলের বউয়ের কথায় সন্তুষ্ট নন। প্রতি উত্তরে তিনি বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, কি বলছো? তা বুঝে বলছো তো বড় বউ? কথাটা এভাবে বলা যতটা সহজ, বৌমাকে গিয়ে বলা অত সহজ নয়। মেয়েটা কতদিন হলো স্বামী ফিরে আসবে বলে আনন্দে আছে, গরদোর সাজিয়ে নিজে সাজতে বসেছে। এখন এটা শুনলে তার কি হবে সেটা একবার ভেবেছ? শাশুড়ি মায়ের কথায় বিরক্ত হয় উপমা। সদৃশ্য শব্দ উচ্চারণ করে বলে, উফ আম্মা, যেখানে সে আর আমাদের কেউ হয়ে থাকছেই না, সেখানে তার চালচুলোর কথা ভাবার কোনো প্রয়োজন আছে বলেন? আপনার ছেলে দিয়ে ছেলের বউয়ের সাথে সম্পর্ক, আপনার ছেলেই তো আর তাকে মানছে না, তবে তাকে নিয়ে এত ভাবনা কিসের? জবাবে গম্ভীর কণ্ঠে জমেলা বানু বললেন, ভাবনার বিষয় তো আছেই উপমা। তায়েব যদি সত্যি প্রিয়তাকে ছেড়ে দেয় তবে ছাই পড়বে এই বংশের ইজ্জতে। আমাদের শ্বশুরদের এই বংশে কোনো ছেলে
2-3 বিয়ে করে সংসার করা স্বাভাবিক ঘটনা, কিন্তু কেবলমাত্র দ্বিতীয় বিয়ে করবে বলে আগের বউও তালাক দেওয়া কোনো সহজ ঘটনা না। এই বাড়ির নিয়মে তা নেই। এই ঘরে একবার যে মেয়ে পা রাখে সে সারা জীবনের জন্যই রাখে। এখন চাইলে কি সেই নিয়ম পাল্টানো যাবে? আমরা মুরব্বি হয়ে এসব কিভাবে মেনে নেব বলো? শাশুড়ি মায়ের কথার প্রতিক্রিয়া স্বরূপ সায় মেলায় সুমি। অপরদিকে কোনো রূপ বিলম্ব না করে উপমা বলে ওঠে, যুগ বদলাইছে আম্মা, আগের খেই ধরে থাকলে চলবে না। তাছাড়া এসব নিয়ম আপনারা ধরে রাখতে চাইলেও আপনার ছেলে যে তা রাখতে চাইবে না তা ভালো করেই জানেন। প্রিয়তাকে ডিভোর্স দেওয়া যেমন বাড়ির লোক মানবে না, তেমনি তাকে ডিভোর্স না দিলে আমার বোন নীলিও তায়েবকে বিয়ে করতে পারবে না। সে সাফ বলে দিয়েছে সতীনের ঘর করা তার পক্ষে অসম্ভব ব্যাপার। তাই তায়েবকে প্রিয়তাকে ডিভোর্স দিতেই হবে। তাই দেরি না করে তাকে জানিয়ে দেন দেবরজি এতদিন পরে এসে ঝামেলা লাগাক তা ভালো দেখাবে না। দরজার বাইরে দাঁড়িয়ে এসব কথা শুনে আকাশ থেকে পড়ার জোগাড় হলো প্রিয়তার। কোথাও যেন বাজ পড়ল মনে হলো। তার বর তবে দেশে ফিরে তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করার প্ল্যান করেছে, আর এই সব কিছুকে নীরব সমর্থন করে চলেছে সবাই। সে আর সহ্য করতে পারল না, পা ফেলে এগিয়ে গেল ঘরে। ওকে দেখে জমেলা বানু ও সুমি ভড়কে গেল। তড়িৎ মুখ শুকনো করে ফেলল জামেলা বানু। উপমার মাঝে কোনো হেলদোল দেখা গেল না, বরং বিজয়ের হাসি হাসল সে। প্রিয়তার হাতে 3টি শাড়ি ঝুলছে, যা পছন্দ করে দেওয়ার জন্য সাথে এনেছিল সে। শাড়িটা হাতে ধরে রেখে কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞাসা করল, মা, আপনারা যা বললেন তা কি সত্যি? উনি সত্যি আর আমার সাথে সংসার করবেন না এটা বলেছেন? প্রিয়তার প্রশ্নে অসহায় চোখে তাকান জমেলা বানু। মুখ গলিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না সে। বিবেক টনটন করছে তার। মেয়েটার মনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় যেন নিজের চোখেই দেখছেন তিনি, যার বিধ্বস্ততা তার চোখে মুখেও ফুটে উঠেছে। তিনি বেশ বুঝতে পারছেন মেয়েটা সব কথাই শুনেছে, কিন্তু সে যে দরজার বাইরে ছিল এটা তিনি বুঝতেই পারেননি। তীব্র অনুশোচনায় দু চোখের দৃষ্টি নামিয়ে ফেললেন তিনি। কিছু সময় নীরব থেকে প্রিয়তা সুমির দিকে তাকিয়ে বলে ওঠে, সে কি সত্যি এই কথা বলেছে ছোটভাবে? সে সত্যি নীলি আপুকে বিয়ে করবে জানিয়েছে? জবাবে মাথা নুয়ে ফেলল সুমি। এদের নীরবতাতেই উত্তরটা লুকিয়েছিল। তবুও উপমা পাশ থেকে তার ভদ্রবাসার আড়ালে লুকিয়ে রাখা বিষদাঁত দেখিয়ে বলল, সত্যি না মিথ্যা তা না হয় নিজের চোখেই দেখো। আমার বোন নীলি আর তায়েব যখন একসাথে বাড়িতে ঢুকবে তখনই উত্তরটা পেয়ে যাবে আশা করছি। কথাটা বলে কেমন করে যেন হেসে উঠল উপমা। তা দেখে উত্তেজিত হলো প্রিয়তা। বিয়ের পর থেকে উপমার কটু কথা শুনে আসছে সে। তার ছোট বোনের স্থানে প্রিয়তা এই বাড়ির বউ হওয়ার ব্যাপারটা উপমা যেন মেনেই নেয়নি কখনো। উপমার আশা ভঙ্গ হয়েছে, এই জন্য এমন করেছে সে। এতদিন নীরবে এসব সহ্য করে গিয়েছিল, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে। কিন্তু আজ এমন অবস্থায় রাগে তার শরীর জ্বলে উঠল। জবাবে সে বলল, ও তাহলে আপনার বোন এখনই উদ্দেশ্য হাসিলে নিজের লেজ এগিয়ে দিয়েছে, তাই না? সাথে করে নিয়ে আসবেন তাকে, এটাই তো? তো বেশ, আনুক। কিন্তু আমার অপরাধটা কি সেটা না শুনে আমিও যাচ্ছি না এই বাড়ি ছেড়ে। এক সময় তো নীলি আপুকে রিজেক্ট করেই তিনি আমাকে বিয়ে করলেন। এখন আবার সেই নীলি আপুর জন্যই আমাকে ছাড়বেন, কারণটা কি তার জবাব আমার জানতে হবে না? উত্তেজিত হয়ে কথাগুলো বলল প্রিয়তা। তার কথায় উপমা সহাস্য মুখে বলল, মানুষ একবার ভুল করে কাদায় পা ফেলেছে বলে সে সেখানেই পা ডুবিয়ে রাখবে তা তো নয় ছোট যা, বরং কাদা থেকে পা তুলে তাড়াতাড়ি ধুয়ে ফেলাটাই মানুষের কর্ম। তাইবও তাই করেছে। আমার বোনকে রিজেক্ট করে তোমাকে বিয়ে করার মতো ভুলটা সে অনেক আগেই ধরতে পেরেছে। তাই তো দেশে ফেরার আগেই নিজের জীবনের ভুল শুধরে নিতে চাইছে। তুমি বরং আর অপমানিত না হয়ে এখন নিজের বাড়ি ফিরে যাও। নিজের স্বামীকে অন্যের সাথে দেখা সহ্য করতে পারবে না। আপনার আর দরদ দেখানো লাগবে না। নিজের জ্ঞান আমার আছে, কি করব না করব তা আমার এই ব্যাপার। বোনকে তো লেলিয়ে দিয়েছিলেন আমার সংসার ভাঙতে, এবার শান্তি তো?
দাঁতে দাঁত চেপে এসব বলে প্রস্থান করল প্রিয়তা। তার কথায় ক্রুদ্ধ হয় উপমা, কিন্তু জবাব দেওয়ার সুযোগ পায় না। প্রিয়তা ততক্ষণে চলে গিয়েছে। ঝামেলা বানু কিছু না বলে উপমার দিকে একবার কড়া চোখে তাকিয়ে প্রিয়তার পিছু পিছু যায়। ঘরে গিয়ে চুপটি করে বসে রয়েছে মেয়েটি। তাকে সাহস দিয়ে তিনি বললেন, তুমি একদম চিন্তা করো না প্রিয়তা, তায়েব আরেকটা বিয়ে করলেও এই বাড়িতে নিজের পুরো দস্তর অধিকার পাবে তুমি। আমি এখনো মারা যাইনি, আর আমি থাকতে এই বাড়ির চৌকাঠ থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না তোমাকে। কথাটা বলে প্রিয়তার কাঁধে হাত রাখলেন তিনি। জবাবে প্রিয়তা মুখ গম্ভীর করে বলল, আপনার ছেলে যদি সত্যি অন্য কাউকে বিয়ে করে তবে এই বাড়ি থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই আম্মাজান। সতীনের ঘর করার শখ আমারও নেই, তবে আমি থাকতেও অন্য নারীতে জড়ালো কেন সে? আর যদি এমনটাই করবে তবে আমাকে বিয়ে কেন করলো? এই জবাবটা আমার চাই। আমার জীবন নিয়ে তো এত সহজে কাউকে খেলা খেলতে দিব না আমি। জবাবদিহি করতে হবে এর জন্য। এমনকি আপনারা যদি সায় দেন আপনাদেরও পস্তাতে হবে বলে দিলাম। ঝামেলা বানু প্রিয়তাকে প্রতি উত্তরে কিছু বলতে গিয়েও দমে গেলেন। মেয়েটির শক্ত চোখ মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন একেবারে। এ যেন এক অচেনা নারী, এই সমাজ থেকে একদম ভিন্ন কেউ, যেখানে অন্য মেয়েরা হলে এমন সংবাদে কেঁদে বুক ভাসাতো, অথচ এই মেয়ে নিজের ঘর ভাঙার গান শুনেও নীরব নিস্তব্ধ। ঝামেলার হঠাৎ করেই মনে হলো সব যেন পাল্টে গিয়েছে, এই দুনিয়াও বদলে গিয়েছে। আগের রীতিনীতি পোড়ার গন্ধ তার নাক ছুঁয়ে দিল যেন। সে কেবল ফেলফেল করে চেয়ে রইল। বরের পাশে আধুনিক পোশাকে সজ্জিত নীলিকে দেখে হৃদয়ে ভেঙে খান খান হয়ে যায় প্রিয়তার। যে মানুষটার অপেক্ষায় সে 2 বছর ধরে অতি যত্নে তিলে তিলে ভালোবাসার প্রাসাদ সাজালো, তা মুহূর্তেই চুরমার হয়ে যায়। তার আঘাতে হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখ দুটো ঝাপসা হয়ে আসতে চায়, কিন্তু সেসবকে আশকারা দেয় না সে। যে মানুষ তার ভালোবাসার প্রাসাদে সানন্দে আগমন না করে দূর থেকেই ভাঙ্গার অস্ত্র নিয়ে ফিরেছে, সে মানুষের জন্য তার চোখের মূল্যবান পানি ফেলবে না সে, বরং তাকে ভাঙতে কেউ ইট ছুঁড়ে মারলে সেও উল্টো পাটকেলটি ছুঁড়ে দিবে। মন ভাঙ্গার সব যন্ত্রণাকে উপেক্ষা করে সে নির্লিপ্ত স্বরে বলে উঠল, দেশে ফিরেই দেখছি হবু বউয়ের আঁচল ধরে ঘুরঘুর করা শুরু করেছেন। এয়ারপোর্ট থেকে সঙ্গী হলো নাকি? প্রিয়তার প্রশ্নে তায়েব তার সামনে দাঁড়ানো তার বধূর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কেমন অগোছালো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেয়েটি। তারপর নীলিকে দেখল সে আসবে বলে নিজেকে কত পরিপাটি করেছে নীলি। নিজের বউ ও হবু বউয়ের মাঝের ফারাক নিজের চোখে আবারও ধরা পড়ল তার। সে প্রিয়তার প্রশ্নে জবাব না দিয়ে কেবল ক্লান্ত স্বরে বলল, আমার বিশ্রাম করা দরকার আম্মু, অহেতুক কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। মানুষজনকে তাদের সীমা বুঝিয়ে দিও। কথাটা বলে গটগট করে নিজের ঘরে চলে গেল তায়েব। সেই দিকে তাকিয়ে ক্ষীণ হাসি হেসে নীলি পাশ থেকে বলে উঠল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এয়ারপোর্ট থেকে নয় ইউকে থেকে তার সঙ্গী হয়েছি। আমিও যে তার সাথে সেখানে পড়তে গিয়েছিলাম ভুলে গিয়েছ? সেটা যেতেই পারো, তা তোমার বর এটা কি বলে গেল বলো তো? তবুও তুমি কিসের আশায় এখানে আছো? কোনো স্বার্থটার্থ অবশিষ্ট আছে নাকি? নাকি আমাদের বিয়ে নিজ চোখে দেখে বাড়ি ফিরতে চাও, কোনটা? কথাটা শুনে প্রিয়তা ব্যঙ্গ করে জবাব দেয়, এতটা দুর্দিনও আমার আসেনি আপু যে কোনো কিছুর আশায় থাকতে হবে। ওসব স্বার্থের আশা তো আপনাদের থাকে। আর রইল আপনাদের বিয়ে দেখা, করেছেন তো দ্বিতীয় পাত্র বিয়ে, এটাতে এত খুশি হওয়ার কোনো কিছুই নেই। কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল নীলি। দাঁতে দাঁত চেপে বলল, তোমার কথার এই স্ত্রীর জন্যই তায়েব ছাড়তে চাইছে তোমাকে। স্বামীকে সম্মান করতে জানে না, অভদ্র একটা মেয়ে। প্রিয়তা এবার তাচ্ছিলের হাসি হেসে বলল, আমি আসলেই অভদ্র মেয়ে। আসলে কি বলুন তো? অন্যের জামাইয়ের পিছনে পড়ে থাকার মতো ভদ্রতা শেখায়নি আমার পরিবার। বাবা মা বেঁচে নেই তো এসব কে শিখাবে? কথাটা বলে নীলের বাবা মাকে এক পলক দেখে সেখান থেকে প্রস্থান করে প্রিয়তা। এই কালনাগিনীর মুখ আর দেখতে চায় না সে। এমনিতেও সব বিষিয়ে উঠেছে, নিজেকে হালকা করার জন্য একটু সময় দরকার তার।
অপরদিকে নীলি তার যাত্রাপথে অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রিয়তা যে তার কথার পৃষ্ঠে কথা বলতে শিখে গিয়েছে তা তার জানা ছিল না। নিজেকে দাতস্থ করে নিয়ে নিজেদের ফ্ল্যাটের দিকে যাত্রা করে নীলি। একই বিল্ডিংয়ের ৫ম ফ্লোরে তায়েবা ও ৭ম ফ্লোরে নীলিরা থাকে, তাই একসাথেই এত দূর আসতে পেরেছে তারা। সময়টা ভালোই কেটেছে তাদের, কিন্তু বাসার সামনে এসে মুডটা অফ হয়ে গেল। ২ বছর পর বিদেশ থেকে আরও একটা উচ্চ ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছে তায়েব। তাকে দেখতে এখন এই বাড়িতে নিকট আত্মীয়দের ভিড়। সেই ভিড়কে উপেক্ষা করে তায়েবের রুমে ২ পক্ষের মুরব্বীরা জড়ো হয়েছে। প্রিয়তার পক্ষের মুরব্বী বলতে কেবল তার বড় ভাই উপস্থিত আছে। তাদের আলোচনার বিষয়বস্তু তায়েবের হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ। বড়দের মাঝে প্রিয়তা নিজে কোনো কথা বলল না। তার হয়ে তার বড় ভাই বোনের স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি আসলে কি চাইছো বলো তো? এসব কি করছো তুমি? বিয়েটা কি ছেলে খেলা নাকি? একবার ইচ্ছে হচ্ছে তো বিয়ে করলে, আবার মন চাইলে ছাড়তে চাইছো। এগুলা কি ধরনের ছেলে মানুষই খেলা? তার কথার বিপরীতে তায়েব ভাবলেশীন কণ্ঠে জবাবে বলল, আমি কোনো ছেলে মানুষই করছি না, বরং বাস্তব যা তাই বলছি এবং করতে চাচ্ছি। তার এমন গা ছাড়া কথায় রাগান্বিত হয়ে ওঠে প্রিয়তার ভাই। এবার সেই রুষ্ট কণ্ঠে বলে উঠল, তো তোমার সেই বাস্তবটা কি তায়েব? শুনি তো। অন্যের জীবন নিয়ে খেলা বুঝি? কিন্তু তুমিও জেনে রাখো, আমার বোনকে নিয়ে খেলা এত সহজ নয়। তায়েব এবার পূর্ণ দৃষ্টিতে প্রিয়তার ভাই প্রান্তর দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে বলল, আমি কারো জীবন নিয়ে খেলতে চাইছি না প্রান্ত ভাই, এটা আপনিও ভালোই জানেন। আমি বরং মুক্তি দিচ্ছি তাকে। বিয়ের পর ১ বছর আমি এই বাড়িতে ছিলাম। 1টা বছর তো কম সময় নয়, অথচ তার মাঝেও তার সাথে আমার বনিবনা হয়নি। সে আমাকে একটাবার স্পর্শ অবধি করতে দেয়নি, বরং পালিয়ে বেরিয়েছে আমার থেকে। এভাবে কখনো সংসার হয় না, কোনো পুরুষ এভাবে থাকতে পারে না। আমিও আর এভাবে মানিয়ে চলতে পারবো না। আমার এখানে থাকলে তারও যেহেতু কষ্ট হবে, তাই তাকে ডিভোর্স দেওয়া যুক্তিযুক্ত মনে করছি। আর আমি নীলিকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি 2 বছর আগেই। সে শিক্ষিতা, স্মার্ট ও আধুনিক একটা মেয়ে। আমরা 2 জন একই প্রফেশনের। তার চেয়ে বড় কথা, আমি বিবাহিত হওয়া সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। সে আগে থেকে আমাকে ভালোবাসে। এর চেয়ে বেটার অপশন আমি আর একটাও পাবো না, এটাই বাস্তব। এসব শোনার পর বিষাক্ত এক অনুভূতির গন্ধ পেল প্রিয়তা। লোকটার প্রতি সব অনুভূতি ক্ষণকালের জন্য উবে গেল তার। শুধুমাত্র দৈহিক সম্পর্ক হয়নি বলে আরেকটা বিয়ে করবে সে? সে তো তখন ছোট ছিল, এসব ভয় পেত। ভয় পাওয়াটাও অস্বাভাবিক নয়। এতটুকু জ্ঞান কি এই লোকের নেই? এমন মানুষের সাথে সংসার করার, নিজের অধিকার রাখার ইচ্ছেটাও উবে গেল তার। যেখানে সম্মান নেই সেখানে জোর করে ঘর টিকিয়ে রাখার মানেই হয় না। তাই তো একদম নীরব হয়ে রইল সে। এদিকে তায়েবের কথাটা শুনে বিতৃষ্ণায় মুখ ছেয়ে গেল জমেলা বানুর। মায়ের সামনে মুখে কোনো লাগাম নেই ছেলেটার। এ কেমন ছেলে পেটে ধরেছেন তিনি। রাগে ঘুতঘুত করে তিনি বললেন, এই কথা তোর আগে মাথায় ছিল না? প্রিয়তার বয়স কম ছিল, তার উপর সে ছোট থেকেই একটু অন্যরকম। আমরা তাকে বিয়ে করার আগে 1000বার বারণ করে বুঝিয়েছিলাম তোকে, তখন তো কিছুই মানিসনি। জিদ করে মেয়েটাকে বিয়ে করলি তখন, আর এখন সেই ওকেই ছাড়তে চাইছিস? আমাদের কথা না হয় নাই ভাবলি। সে কি খেলার পুতুল নাকি তোর কাছে? বাপ মা মরা মেয়ের ডিভোর্স হলে তার কি হবে? কে খেয়াল রাখবে তার, ভেবেছিস একবার? আচ্ছা মানলাম, প্রিয়তার সাথে তোর বনিবনা হয়নি কখনো, তোর আর মানিয়ে নেওয়া সম্ভব না। তুই নীলিকে বিয়ে করে নতুন সংসার করবি, ঠিক আছে, আমরাও মেনে নিচ্ছি সব কিছু। কিন্তু প্রিয়তাকে ডিভোর্স দেওয়ার কি দরকার? 2 বউ নিয়ে সংসার করা যায় না? প্রতি উত্তরে তায়েব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আম্মু, প্রিয়তাকে রাখতে আমার কোনো আপত্তি নেই। সে যদি থাকতে চায় এখনকার মতোই থাকতে পারবে। ওকে নিয়ে মাথা ঘামাবো না আমি তো শুধু বলেছি আমি। তায়েব তার কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগেই নীলি প্রতিবাদ করে বলল, কিন্তু আমার আপত্তি আছে এতে। আমি কখনোই সতীনের সংসার করব না। হয় তোমার এই বউকে তুমি ডিভোর্স দিবে, না হয়
আমি তোমাকে বিয়ে করব না, অন্য মেয়েকে তুমি খুঁজে নিতে পারো। জামেলা বানু নীলের দিকে চোখ বড় করে তাকিয়ে বলল, এ কি কথা মেয়ে? বিবাহিত ছেলেকে বিয়ে করবে আর সতীনের ঘরে সংসার করতে পারবে না? তায়েব যখন তোমাকে স্বেচ্ছায় বিয়ে করতে চাইছে তখন তুমি তায়েবের প্রথম গুরুত্ব হয়ে থাকবে। প্রিয়তা কেবল থাকার মতো একটা ঘর পেল, মেয়েটার এই হলেই ডের, তাতেও আপত্তি তোমার? প্রান্ত এবার তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল, তার বড়ি যখন অন্য কারো হতে চলেছে তখন তার উসিলায় আমার বোনের ঘর দিয়ে কি হবে আন্টি? তার থাকার জন্য তার ভাইয়ের বাড়ি অবশিষ্ট আছে, বরবিহীন ঘরে তার থাকতে হবে না। প্রান্তর এমন কথায় তার দিকে দৃষ্টি দেয় সবাই। হুট করে তার এমন কথা বেশ চমকে দিয়েছে সবাইকে। জামেলা বানু সচকিত দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বলো, চলে যেতে চাইছো? প্রিয়তা দাতস্থ কণ্ঠে বলে উঠল, জি আম্মা, এখানে থেকে বিনা পয়সায় নাটক দেখার শখ বা সময় কোনোটাই আমার নেই। তার চেয়ে নিজেকে গুছিয়ে নিতে সময় দেওয়া দরকার। প্রিয়তার স্বীকারোক্তি অবাক করে দিল সবাইকে। একটু আগেও যে প্রিয়তা নিজ অধিকার ত্যাগ করে এই বাড়ি থেকে কোথাও সরবে না বলেছিল, ক্ষণকালের ব্যবধানে সেই বলছে এই ঘর তার চাই না। প্রিয়তার এমন কথায় উপমাও অবাক হয়ে গেল। প্রিয়তা ও তার ভাই যে হুট করে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে এটা ভাবেও নি তারা। তারা তো ভেবেছিল মেয়েটির যাওয়ার জায়গা নেই বলেই এখানে মাটি কামচে পড়ে রয়েছে, যেভাবে ঠিক এতদিন পড়েছিল সেইভাবে। কিন্তু তাদের সেই ভাবনা যেন ভুল প্রমাণিত হলো প্রান্তের কথায়। বড় বড় চোখ করে তারা তাকিয়ে রইল। কেবল নির্লিপ্ত তায়েব চোখ ফিরিয়ে নিল। তার ভাবভঙ্গিতে স্পষ্ট এমন কিছু হবে সে নিশ্চিত ছিল। পুত্রবধূর উত্তরে নীরব হয়ে যায় জামেলা। এমন একটা পরিস্থিতি যেখানে তার ছেলেই মেয়েটাকে রাখতে চায় না, সেখানে সে ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। নিজ স্বামী হয়ে এভাবে ভরা আসরে বলছে এই মেয়ে দিয়ে সে সুখী নয়। একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি যে কতটা কষ্টকর তা তিনি নিজে কখনো উপলব্ধি না করলেও আজ স্বচক্ষে দেখতে পাচ্ছেন যেন। এতেই নিজেকে কেমন অসহায় লাগছে তার। জামেলা বানুর কেবলই মনে হচ্ছে যদি তার ক্ষমতা থাকতো তবে সে সব ঘটনা পিছিয়ে দিত, ঘটনার মোড় টেনে থামিয়ে দিত বছর 3 আগে, যেখানে তায়েব প্রিয়তাকে বিয়ে করে কত সন্তুষ্ট চিত্তে ছিল, সবসময় বউকে কাছে আর পাশে রাখতে চাইতো, আর প্রিয়তা তার থেকে পালিয়ে বেড়াতো। এসব দেখে তখন কতই না বিরক্ত হতেন তিনি। অথচ এই অবেলার স্মৃতিতে ওই সবই মধুর ঠেকেছে এখন। মনে হচ্ছে দিনগুলো ফিরে আসুক, অথচ যে দিন একবার যায় তা কখনোই ফিরে আসে না। যদি আসতো তবে সবাই যে তার ভুলগুলো মুছে ফেলত। তপ্ত একটা শ্বাস ছাড়ে জামেলা বানু। প্রান্তর দিকে তাকাতে সে আবারও বলে উঠল, শুনলেন তো ওর মনোভাব? এখন আর কারো আপত্তি থাকার কথা নয় আশা রাখি। ওকে আজই সঙ্গে নিয়ে যাব আমি। আমার বোনকে তার বিয়ের সময় দেওয়া মায়ের স্মৃতি ধারণ করা গহনাগুলো ফিরিয়ে দিন কেবল। সাথে আজই সব মিটমাট করে নেওয়া যান। তার সাথে আজই সব মিটমাট করে নেওয়া প্রয়োজন। কথাটা বলে আর চোখে তায়েবের দিকে তাকালো প্রান্ত। লোকটি এখনও ওভাবেই বিছানায় বসে রয়েছে। তাকে দেখামাত্র চোখের দৃষ্টি নামিয়ে ফেলল সে। প্রিয়তা ও তায়েবের মাঝের সম্পর্কের ফারাক একসময় সবার দৃষ্টিতে এসেছিল। প্রিয়তার যখন বিয়ে হয় তখন তার বয়স মাত্র 15 বছর। ওই বয়সে গ্রামের অনেক মেয়ে সংসারে জড়িয়ে গেলেও প্রিয়তা স্বামী বুঝত না, কেবলই তার থেকে পালানোর বাহানা খুঁজত সে। তার আকাশ ভালো লাগতো, বাতাস ভালো লাগতো ঝুম বৃষ্টিতে ছাদে ভিজতে। মাঝে মাঝে তার কড়া রোদও দেখতে ভালো লাগতো। এই শহরের আনাচে কানাচে বিকেল নামা মন ভরে দেখতে ভালো লাগতো তার। অথচ তার স্বামী চাইতো প্রিয়তা এসব রেখে তার সান্নিধ্য থাকুক, আর 5-10টা স্বামী যেমন চায় ঠিক তেমন। যেটা প্রিয়তার জন্য অসহ্য লাগতো। ভয় পেত সে তায়েবকে। কিন্তু এখনও কি সেই অনুভূতি আছে জানে না প্রান্ত, জানে না অন্য কেউ। প্রিয়তাকে দেখে এখন কিছুই আঁচও করা যায় না। তাদের মন মস্তিষ্ক বলে এই 3টা বছরে 18তে পদার্পণ করেছে সে। এখন তো স্বামী বোঝার কথা, হয়তো বোঝেও সে, অথচ তার স্বামীর আর তাকে চায় না।
এই সবটা জানার পর জোর করে এই সংসার টিকিয়ে রাখতে চাওয়ার মতো বোকামি নিজ ভাই হয়ে কিভাবে করবে? তার জীবনে আপন বলতে আছেই কেবল এই একটা বোন। এই বোনটাকে সে অবহেলায় ফেলে যেতে পারে না। তাই নিজের উচিত কর্ম বুঝিয়ে নিয়ে সে ক্লান্ত স্বরে বলল, কারো অনাগত সংসারে দুঃখের কাঁটা হয়ে ফুটে থাকবে না আমার বোন। নিশ্চিন্ত থাকতে পারো তুমি, ডিভোর্স পেপারও সে পাঠিয়ে দিবে, কিন্তু তার কাবিননামার পাওনাটা দিয়ে দিব আমরা। প্রান্তর কথার সমাপ্তি নিজেই টেনে দিল তায়েব। ভাইয়ের কথায় এভাবে ফুল স্টপ পড়ায় প্রিয়তা বুঝে গেল এই বাড়িতে আর তার কোনো স্থান নেই। একটা তপ্ত শ্বাস ছাড়ে প্রিয়তা। অতঃপর এই ঘর থেকে বেরিয়ে যায় সে। একে একে সবাই বেরিয়ে যায়। তায়েব সেই দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে। প্রিয়তার বিধ্বস্ত মুখখানা দেখে হাহাকার করে উঠেছিল তার হৃদয়। এই তো এই মুখের অধিকারিণীকেই জীবনের প্রথমবার ভালোবেসেছিল সে। কত বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিয়েও করেছিল। সংসার জীবনের 3টি বছর তার সাথে আবদ্ধ থেকে এখন নিজ থেকেই সরিয়ে দিতে হলো তাকে। জীবন এ কেমন খেলা খেলল তার সাথে? সে ঠাই বসে থেকে নিজের ভালোবাসার নীরব বিদায় দেখে গেল। বুকের বাঁ পাশটায় পুরাতন স্মৃতিগুলো কেমন টনটন করে উঠল। বুক চিরে বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস। বুকের যন্ত্রণার কাতরানো স্বরে মনে মনে বলতে লাগলো, আমি তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম প্রিয়তা, অনেক শখ করে বিয়ে করেছিলাম তোমায়। অথচ আমার ভাগ্য দেখো, তোমাকে নিজের করে পেয়েও নিজের নামে বন্দি রাখতে পারলাম না। ঠিক পালিয়ে গেলে তুমি, আমিও নিজ হাতে উড়িয়ে দিলাম।